প্রেমের গল্প শুনতে কে না পছন্দ করে। আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমান্টিক প্রেমের গল্প। তাহলে চলুন আমরা সেই প্রেম কাহিনী শুনে ফেলি। মন দিয়ে আচার খেতে খেতেই ঝুমঝুমি ভাবছিল, এতদিনে সে সত্যি সত্যি কারো প্রেমে পড়েছে। কবি সাহিত্যিকরা প্রেম সম্পর্কে অনেক অনেক কথা বলেছেন, কিন্তু একটা কথা কি কেউ বলেছেন যে প্রেমে পড়লে সব সময় মনে খুব আনন্দ হয়? চিৎকার করে নিজের প্রেম কাহিনী সবাইকে বলতে ইচ্ছে করে, গান বেসুরো শোনালেও গাইতে ইচ্ছে হয়। এমন আরও কত কি। কবি বা সাহিত্যিকদের কথা বেশি জানে না ঝুমঝুমি। গল্পের বই পড়ার অভ্যেস তার কোনো কালেই নেই। বই পড়বে কি, সে এক জায়গায় চুপ করে বেশিক্ষণ বসতেই পারত না এতদিন। তার ধৈর্যের বড় অভাব। নিঝুম দুপুর, চারিদিক একেবারে খাঁ খাঁ করছে। এ বাড়িতে এই সময় বেশি কেউ থাকে না। ঝুমঝুমি ছাদের পাঁচিলে হেলান দিয়ে বসে নিজের কথাই ভাবছিল। এখন তার খুব কথা বলতে ইচ্ছে করছে, কোনো গুরুত্বপূর্ণ কথা নয়। এই যেমন এক সপ্তাহ হয়েছে তার একখানা নতুন জীবন শুরু হয়েছে। একটা অচেনা বাড়িতে এসে সে হঠাৎ থাকতে শুরু করেছে। এইসব নিয়ে খানিক এলোমেলো বকবক করতে মন চাইছে। বিস্ময়কর ব্যাপার হলো এখন তার হাতে একটা বই, বেশ মোটা সোটা একটা বই দেখা যাচ্ছে। অরুন্ধতী রায়ের মিনিস্ট্রি অফ আর্ট মেস্ট হ্যাপিনেস। একজনের কথাই ঝুমঝুমি এখন খুব বই পড়তে শুরু করেছে। এতদিন সে যা মোটেই ভালোবাসত না, অথচ সেটাই সে এখন দারুণ ভালোবেসে পড়ছে। প্রেমেরও এ এক অদ্ভুত কাণ্ড বলা যায়। আগে ঝুমঝুমি আর এখনকার ঝুমঝুমির বিস্তর ফারাক। এসব কথা মোটেই ঝুমঝুমি তার বরকে বলতে পারবে না, কারণ বেশিরভাগ কথাগুলোই তো তাকে নিয়ে। তার বুকের ভেতর কথার পাহাড়, অথচ কাকে বলবে সে এত কথা? ঝুমঝুমির দুই বন্ধু জিয়া আর তিয়াশা, ওরা দুজনেই এখন এমএসসির অ্যাডমিশন নিয়ে ব্যস্ত। সেও অ্যাডমিশন নিয়েছে, তার নাম ইউনিভার্সিটির লিস্টের একদম প্রথম দিকেই ছিল। এত ভালো নম্বর পেয়ে অনার্স পাশ করে সে বিয়ে করছে, এই খবর পেয়ে ওদের মুখে কেমন যেন একটা তাচ্ছিল্য মাখা করুণা দেখতে পেয়েছিল ঝুমঝুমি। তাই ওদের সে কিছুতেই ফোন করবে না। বাকি থাকলো দাদু, বাবা আর দাদা, এদের কাউকেই এসব কথা বলা যাবে না। ঝুমঝুমের মা মারা গেছে তার ছোটবেলায়। ছোট থেকেই দাদুই তাকে মানুষ করেছেন। তাদের বাড়িতে সে হলো একমাত্র মেয়ে, আর তাই হয়তো প্রচণ্ড আদর এবং প্রশ্রয়ে বড় হয়েছে সে। ঝুমঝুমির দাদু প্রাণগোপাল মুখোপাধ্যায় হলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এখন বয়সের জন্য ব্যবসার সব ভার তার ছেলেকে ছেড়ে দিলেও ঝুমঝুমিদের বাড়িতে এখনও তার কথাই শেষ কথা। ঝুমঝুমি কিছুতেই তার বন্ধু জিয়া আর তিয়াশারকে বোঝাতে পারেনি যে তার দাদু এখনও প্রায় মধ্যযুগের গৌরীদান প্রথায় বিশ্বাসী। তার বিয়ে ছাড়াও কয়েক বছর আগে দিতে পারলে দাদু আরও বেশি খুশি হতেন। দাদুর কথাতেই কলেজ পাস করতে না করতেই মাত্র 21 বছর বয়সে ঝুমঝুমিকে বিয়ে করতে হয়েছে। বিয়েতে প্রথম থেকেই একেবারে মত ছিল না ঝুমঝুমির। একে তো তার হবু বর তার থেকে 10 বছরের বড়, তার উপর আবার ডাক্তার। তিনি চশমা পরেন আর খুব গম্ভীর। এরকম গোমরা মুখো সিরিয়াস ছেলেদের একদম ভালো লাগে না ঝুমঝুমির। ঝুমঝুমি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছে। সে যাকে বলে একেবারে এ যুগের মেয়ে। ঝুমঝুমি যাকে ভালো লাগে সে হলো জিকো। সে যাকে বলে একেবারে চোখা স্মার্ট ছেলে। তীব্র বেগে বাইক চালায়, চুলে জেল আর স্পাইক, চোখে রঙিন সানগ্লাস, পরনে বডি হাগিং জিন্স আর বুক খোলা শর্ট শার্ট। শার্টের উপর থেকে স্পষ্ট ফুটে ওঠে পেশিবহুল শরীর। জিকোর বাইকে সওয়ার হয়ে ঝুমঝুমির মনে হতো তার দুটো ডানা হয়েছে। সে চোখ বন্ধ করে শক্ত করে জিকোকে কোমর জড়িয়ে ধরে বসে থাকত।
বাইক করে চলতো শহরের নানান প্রান্তে। তারপর সিনেমা, অজস্র এলোমেলো কথা, আর তার খাওয়া দাওয়া। জিকো বাবা মায়ের কাছ থেকে ভালো হাত খরচ পেত, তাই তেধার খরচে কোনো বাধা ছিল না ওর। এদিক থেকে বলা যেতে পারে জিকো খুবই উদার মনের ছেলে। বিয়ে ঠিক হতেই ঝুমঝুমি বলল জিকোকে, জিকো আমার বিয়ে। জিকো হাসতে হাসতে বলেছিল, নো প্রবলেম ডেয়ার। মানে? মানে বিয়ে করে নে। আর তুই? আমি যেমন আছি থাকবো, তুই বিন্দাস থাক। আমার মাঝে মাঝে আমরা দেখা করব। এবার তো ছাড়পত্র পেয়ে গেছি। মানে মাথায় লাল স্ট্যাম্প। জিকো হাতের ইশারায় ঝুমঝুমির স্মৃতিটা দেখালো, বলল, আমাদের রিলেশন, আউটিং যেমন চলছিল সবই চলবে। বর ডাক্তার হওয়াই মস্ত সুবিধে তো। ব্যাটা সবসময় পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকবে, আর আমরা দুজন মস্তিতে থাকবো। শুধু এরপর থেকে তোর হবে ডাবল রোল, একজন জিকোর গার্লফ্রেন্ড আর অন্যজন ডাক্তারের বউ, ব্যাস। জিকো এত সহজে সবটা উড়িয়ে দিল দেখে ঝুমঝুমির চোখে জল এসে গেল। সে তাড়াতাড়ি চোখের জল লুকালো। জিকোর উপর তারও যে বিরাট মানসিক দুর্বলতা আছে তা নয়। এখন ঝুমঝুমিদের বয়সী সবারই এমন দু একটা সম্পর্ক থাকে, এবং এইসব সম্পর্ক তৈরি করাকে ঝুমঝুমিদের প্রজন্মের সবাই তাদের আবশ্যিক কর্তব্য বলে মনে করে। ঝুমঝুমিও সপ্তাহের আউটিং আর এন্টারটেনমেন্টের জন্য জিকোর সঙ্গে বন্ধুত্ব করেছিল। ক্লাস 11 থেকে জিকো তার ফেসবুক ফ্রেন্ড। সামান্য ঘনিষ্ঠতাও হয়েছে তাদের অন্ধকার সিনেমা হলে এবং ওর বাইক সওয়ার হয়ে, কারণ অত জোরে বাইক চললে খানিকটা ঘনিষ্ঠ না হয়ে বসা সম্ভবই নয়। যদিও জিকো আর ঝুমঝুমি দুজনের কাছে সেসব হলো শুধুই মজা, জাস্ট ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট। তবে ঝুমঝুমির এখনকার সমস্যা একেবারে অন্য। তার সঙ্গে এমন একজন মানুষের সম্প্রতি বিয়ে হয়েছে, যিনি অত্যন্ত কঠিন এবং কঠোর মানুষ, যার কাছে এই ধরনের আচরণের নাম হলো ব্যভিচার। ঝুমঝুমির বরের নাম তপব্রত ব্যানার্জি। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র ছিল। ছোটবেলা থেকেই তার মধ্যে খুব ধীর স্থির ভাব। স্কুলের শিক্ষক ছিলেন যেসব সন্ন্যাসী মহারাজেরা, তাঁরা বলতেন তপব্রতর সব থেকে বড় গুণ হলো তার ধৈর্য। মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর সে মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে। এখন শহরে বেশ কয়েকটি নামি দামি নার্সিংহোমের সঙ্গে যুক্ত হয়ে সে চরমতম ব্যস্ত জীবনযাপন করছে। ডাক্তারি ছাড়া তার একমাত্র ভালো লাগা বিষয় হলো বই। সে মোটামুটি একজন সর্বভুক পাঠক। যে কোনো বিষয় পেলেই সে পড়তে শুরু করে। পড়ার ব্যাপারে তার কোনো বাছবিচার নেই। বাংলা ইংরেজি দু ধরনের সাহিত্য সে পড়তে ভালোবাসে। তার বাড়ি যেন একটা ছোটোখাটো লাইব্রেরি। এমনকি তার গাড়ির ড্যাশবোর্ড আর ডিকিতেও বেশিরভাগ সময় থাকে অজস্র বই। তপব্রত আর ঝুমঝুমির দাদা দুজনেই নরেন্দ্রপুরের ছাত্র ছিল। একদিন কলেজ স্ট্রিট চত্বরে হঠাৎ দুই বন্ধু দেখা হয়ে গেল। আকস্মিকভাবে সেদিন ঝুমঝুমির দাদু প্রাণগোপাল বাবুও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বইয়ের দোকানে নামেননি, গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। তপব্রতকে দেখা মাত্রই তার খুব পছন্দ হয়ে যায় এবং তখনই তাকে বিয়ের প্রস্তাবও তিনি দেন। ঝুমঝুমি গল্পের বই পড়ে না, মাঝে মধ্যে ইউটিউবে সিনেমার ট্রেলার দেখে সে। একটা গোটা সিনেমা বসে বসে দেখতে তার বয়েই গেছে। কোনো কাজে সে বেশিক্ষণ লেগে থাকতে পারে না, তার ধৈর্যই ধরে না। এমন সম্পূর্ণ বিপরীত চরিত্রের দুটি মানুষ একদিন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিয়ের আগে পাত্রপাত্রীর কথা বলা বা মেলামেশা দাদু একদম পছন্দ করেন না। তাই বিয়ের আগে পর্যন্ত ঝুমঝুমি ও তপব্রত কেউ কারোর সম্পর্কে তেমন কিছুই জানতে পারল না। ঝুমঝুমিকে দেখে তপব্রতর পছন্দ হলো। এক পলক দেখে তার ঝুমঝুমিকে সরল সোজা বলেই মনে হলো। তাছাড়া ঝুমঝুমি মেধাবী এবং সুন্দরী। তবে একবারও ঝুমঝুমির মতামত নেওয়া হলো না। দাদু জেদ করে বিয়ের দিনও ঠিক করে দিলেন। নাতনিকে তিনি বুকে করে মানুষ করেছেন, তাই ঝুমঝুমির উপর তার
জোর সবার চেয়ে বেশি। দাদু সবাইকেই বললেন, আমি মানুষ চিনি, এত বছর ব্যবসা করে চুল পেকেছে, এ ছেলে হলো খাঁটি ছেলে, একালে এমন ছেলে আর পাবে না। প্রাণগোপাল বাবুর কথায় বাড়ির সবাই মত দিল। কেবল ঝুমঝুমি চুপ করে থাকলো, তার মতামত কেউ চায়নি। তপব্রত বিয়েতে হইচই পছন্দ করে না, এ কথা আগেই সবাইকে জানিয়েছিল। তার কথা মতো হাতে গোনা 5-6 জন বরযাত্রী এসেছিলেন এবং তপব্রতর ইচ্ছায় বিয়ের কোনো আচার অনুষ্ঠানও হয়নি। তাদের শুধু রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। সকালবেলাতেই বিয়ে সারা হয়ে গেল। ঝুমঝুমির দাদু আর বাবা বিগলিত চিত্তে বরের সব শর্ত মেনে নিয়েছিলেন। ঝুমঝুমি তো অবাক, একদিনের জন্য নায়িকা হওয়ার এমন সুযোগ হাতছাড়া হয়ে গেল, সবই এই বিশ্ব পাকা সব জানতা লোকটার জন্য। সকালে বিয়ে সেরে বিকেলে ঝুমঝুমিকে নিয়ে আসার সময় তপব্রতর গাড়িতেও 2জন ডাক্তার বন্ধু ছিলেন। গাড়িতে পুরো সময়টাতে 3 বন্ধু বিভিন্ন ডাক্তারি আলোচনা করে চলল, বেশিরভাগই মেডিকেল টার্মস। ঝুমঝুমি আর চোখে কয়েকবার তপব্রতকে খেয়াল করে দেখল। তপব্রতর মুখ গম্ভীর। আলোচনায় অন্য 2জন কথা বললেও ঝুমঝুমির গোমরামুখ বর কেবল শ্রোতার ভূমিকায় ছিল। কেউ একবারও ঝুমঝুমির দিকে খেয়ালই করছে না। সে যে একটা জলজ্যান্ত মানুষ বসে আছে সে কথা যেন সকলে ভুলে গেছে। কিছুক্ষণ পরে 3জনেই তার অনুমতি না নিয়ে সিগারেট ধরে খেতে শুরু করলো। তার যেতে কষ্ট হতে পারে বা অসুবিধে হতে পারে, এদিকে যেন কারোর নজরই নেই। ঝুমঝুমি ভয়ানক রেগে গেল। মনে মনে কড়া কথা শোনাবে মনে করলেও যেহেতু তপব্রতর সঙ্গে তার খুব একটা আলাপ নেই এবং তার সবে নতুন বিয়ে হয়েছে, এই কথা ভেবে সে চুপ করে বসে রইল। রাগে তার গা জ্বালা করছে, কথা শোনাবার জন্য জীব উৎসুক। নেহাত ভদ্রতা রক্ষার জন্য চুপ করে থাকলো ঝুমঝুমি। তারপর কি করবে খুঁজে না পেয়ে সে নিরুপায় হয়ে একটু শব্দ করে কাশল। ঝুমঝুমির কাশি শুনে বাকি 2জন ডাক্তার তাদের সিগারেট ফেলে দিলেও তপব্রত সিগারেট ফেললো না। তপব্রতর মুখ যেন রাগে থমথম করছে। ঝুমঝুমির একটু ভয় করে উঠল, ব্যাপারটা কি? ঝুমঝুমির শ্বশুরবাড়ি সল্টলেকে। ও বাড়িতে কেউ কোনো লোকাচার মানেন না, পুজো পাঠেরও কোনো বালাই নেই, তাই বাসর কালরাত্রি কিছুই মানা হবে না। অবশ্য বৌভাতের একটা পার্টি হবে বলে সে শুনেছিল। তবে ঝুমঝুমি দেখলো বাড়িতে একজনও আত্মীয় উপস্থিত নেই, হয়তো সকলে পরে আসবেন। বাড়িতে ঝুমঝুমিকে নিয়ে লোক সংখ্যা 4। তপব্রত ঝুমঝুমি ছাড়া আছেন তপব্রতর বাবা এবং তার বিধবা পিসি। এবং সর্বনাশের কথা হলো রাতে ঝুমঝুমির শোয়ার ব্যবস্থা হয়েছে তপব্রতরই খাটে। পাড়ার একজন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তপব্রত বাড়ি ফেরার পরই সেখানে চলে গেছে। এবারে রান্না অন্যান্য কাজ সকালে 2জন কাজের লোক এসে সেরে রেখে যায়। নিঝুম নিস্তব্ধ বাড়ি। ঝুমঝুমির এমন বাড়ি একদম ভালো লাগে না। সে অবশ্য বেশি কিছু ভাবতেও চাইল না। রাত হয়ে যাচ্ছে বলে পিসি তাকে খাবার বেড়ে দিল। তপব্রত তখনও ফেরেনি। ঝুমঝুমি খেয়ে নিল। রাতে সে চিকেন স্যুপ আর রুটি খাবে বলায় তাকে তাই দেয়া হলো। ঘরে ঢুকে ঝুমঝুমি দেখল তপব্রতর বিছানায় নতুন সাদা চাদর পাতা, ঘরে ফুলদানিতেও গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধা সাজানো। ঝুমঝুমির কিন্তু ঘরটা বেশ ভালো লাগলো। একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে কখন সে ঘুমিয়ে পড়েছে জানে না। রাত প্রায় 3টে নাগাদ তার ঘুম ভেঙে গেল হঠাৎ। ঘরে মৃদু শব্দে চমকে উঠে ঝুমঝুমি দেখল তপব্রত কখন ঘরে ঢুকেছে। তার পরনে সাদা ফতুয়া আর পাজামা। সারা ঘর আমোদিত করে তুলেছে বিদেশি সুগন্ধের ঘ্রাণ। সেই গভীর রাতে অচেনা পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে হবে ভেবে অস্বস্তিতে আর ভয়ে কাঁটা হয়ে গেল। ঝুমঝুমি ভাবল ঘুমের ভান করে চুপচাপ পড়ে থাকবে, কোনো কথা বলবে না। ঝুমি, ঘুমাচ্ছ না জেগে? ঝুমঝুমি ভাবে, এই রে, জেগে আছি বুঝতে পেরে গেছে নাকি?
সে চোখ খুলতেই কঠিন মুখে তপব্রত বলল, তোমাকে আজ সকালে তোমাদের বাড়িতে বেরোনোর আগে তোমার বন্ধু জিকো ফোন করেছিল। শোনার সঙ্গে সঙ্গে ঝুমঝুমির একটা হার্টবিট মিস করলো। সে চুপ করে থাকলো। তার বুক ভয়ানক ঢিপ ঢিপ করতে লাগলো। আমাকেও খুব নোংরা নোংরা কথা বলছিল তোমার সম্পর্কে। অবশ্য আমি সবটা বিশ্বাস করিনি। প্রথমে ভেবেছিলাম বিয়েটাই করব না, তারপর তোমার দাদুর কথা ভেবে খারাপ লাগলো। তিনি বোধহয় এসবের কিছুই জানেন না, মাঝখান থেকে কষ্ট পাবেন। আমার জীবন খুব বোরিং, সারাদিন ধরেই কাজের মারাত্মক চাপ। দেখো, আজ আমাদের যৌথ জীবনের প্রথম রাত, অথচ কেমন বিশ্রী হয়ে গেল, তাই না? তুমি যদি দাদুর কথায় বাধ্য হয়ে বিয়েটা করে থাকো, তাহলে এই সম্পর্কটাকে আর না বাড়ানোই ভালো। যদি ফিরে যেতে চাও যেতে পারো, এমনকি যদি এখানে থেকে ওই ছেলেটি মানে জিকোর সঙ্গে সম্পর্ক রেখে যেতে চাও রাখতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আসলে তুমি যদি মন থেকে আমাকে গ্রহণ করতে না পারো, পাশাপাশি থাকার কোনো মানে হয় না। শরীর ছাড়াও মানুষের পরম আশ্চর্য একটি বস্তু আছে, যার নাম মন। মন আছে বলেই সে পশুদের থেকে আলাদা। আমাকে শরীর দেবে, মন দেবে অন্য কাউকে, সেটা ঠিক নয়। তুমি ভেবে নিয়ে আমাকে জানিও। এরপর তাদের আর কোনো কথা হয়নি। তপব্রত ওপাশ ফিরে শুয়েছিল, ঝুমঝুমি এপাশ। মাঝখানে একটা মোটা কোলবালিশ। শুয়ে শুয়ে ঝুমঝুমি জিকোর বাপের শ্রাদ্ধ করছিল। জিকো এত বড় বিশ্বাসঘাতক, ওকে কিছুতেই ছাড়বে না, সে খুন করে ফেলবে একদম। বিয়ের পরের দিন একটু বেলা হতেই ঝুমঝুমি শাড়ি ছেড়ে জিন্স আর ঢিলে একখানা কুর্তি পরে তৈরি হয়ে নিল। তার গায়ে এখন একটাও গয়না নেই, কেবল মাথায় এক চিলতে সিঁদুর। বাড়িতে এখন তপব্রতর পিসি ছাড়া আর কেউ নেই। বাবা ও ছেলে সকাল সকাল জলখাবার খেয়ে তাদের কর্মক্ষেত্রে বেরিয়েছে। এ বাড়িতে বিয়ে উপলক্ষে এতটুকু হইচই নেই। সব আত্মীয়রাই দুপুর থেকে আসতে শুরু করবে। আগামীকাল বৌভাতে পার্টি হওয়ার কথা, তার জন্য ম্যারেজ হল ভাড়া নেওয়া আছে। ঝুমঝুমি পিসিকে একটু দরকার আছে বলে বাড়ি থেকে বের হলো। পিসি হেসে বললেন, তাড়াতাড়ি ফিরো, তপব্রতর মামা মামিরা কিছুক্ষণের মধ্যেই তোমাকে আশীর্বাদ করতে এখানে চলে আসবেন। উত্তরে ঝুমঝুমি কষ্ট করে কেবল একটু হাসল। সকাল থেকে জিকোকে সে ফোনে পাচ্ছে না, তাতে রাগ ঝুমঝুমির কান মাথা সব ঝাঁঝা করছে। এই মুহূর্তে সে জিকোর সামনে যেতে চায়, তাই বাধ্য হয়ে ওর বাড়িতে এসে যাচ্ছে। ওর কাছে ঝুমঝুমি জানতে চায় কেন ও এমন করলো। তার বিবাহিত জীবনে যেন ছানা কাটা গেছে, এবং তা শুধুমাত্র জিকোর জন্য। জিকোদের বাড়ি ও সল্টলেকে এখান থেকে বেশি দূরের পথ নয়। সে একটা অটোয় উঠে বসলো। বৈশাখী চলো। জিকোকে ওর বাড়িতেই পাওয়া গেল। ওর বাবা মা শিলং বেড়াতে গেছে, বাড়িতে জিকো একা। অনেকক্ষণ ডোরবেল বাজানোর পর ঝুমঝুমিকে দরজা খুলে দিয়ে জিকো নির্লজ্জভাবে একগাল হাসল। তার গালে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হাসতে হাসতে বলল, কাল থেকে তোর কথা ভেবে ভেবে রাতে এক ফোঁটা ঘুম হয়নি। সকালবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঝুমঝুমি ঘরে ঢুকেই ঠাস করে একটা চড় মারল জিকোর গালে। মুহূর্তে বদলে গেল জিকোর মুখ। ঝুমঝুমির হাতটা সজোরে পিছনে টেনে মোচকে দিল সে নির্লজ্জভাবে। তারপর তাকে জড়িয়ে ধরে প্রবল আবেগে চুমু খেতে লাগলো। ঝুমঝুমি নিজেকে ছাড়াতে পারছে না। তার কেন জানি না একদম ভালো লাগছে না। একজন গোমরা মুখ মানুষের মুখ মনে পড়ছে তার। বুকের ভেতরটা হু হু করে উঠল ঝুমঝুমির। এরই মধ্যে জিকো তার শরীরটা দোলে পিষে ওর বিছানায় টেনে এনেছে। ছটপট করতে থাকা ঝুমঝুমির মুখে হাত চাপা দিয়ে জিকো বলল, তোর জন্য খুব মন খারাপ করছিল সেদিন, তাই তোর বুয়ারকে ফোন করেছিলাম। আমি জানতাম তুই এখানে আসবি, দুহাত দূরেই তো থাকিস। তোকে আগে আমি টেস্ট না করে কি করে ডাক্তারবাবুকে হ্যান্ড ওভার করি বল? আর কালই যে তোর ফুলশয্যা, মনে রাখিস তুই আগে আমার গার্লফ্রেন্ড, পরে ডাক্তারের বউ, তাই না?
ছটফট করতে করতে হাতের কাছে খাটের মাথার ধারে একটা কাঁচের ফ্লাওয়ার ভাস পেয়ে গেল ঝুমঝুমি। তারপর ওটা দিয়ে শরীরের সব শক্তি জড়ো করে জিকোর মাথায় আঘাত করল সে। আঘাতটা ঝোঁকের মাথায় বেশ জোরে করে ফেলেছে ঝুমঝুমি। অক করে শব্দ করে জিকো অজ্ঞান হয়ে গেল। রক্ত পড়ছে, চারিদিকে কাঁচের টুকরো ছড়িয়ে পড়েছে। গায়ের কুর্তিটা টেনে টুনে ঠিক করে ঝুমঝুমি ফোনে একটা বিশেষ নাম্বার ডায়াল করলো, তপব্রতর নাম্বার। মিনিট 15-র মধ্যে হন্তদন্ত হয়ে তপব্রত জিকোদের বাড়িতে পৌঁছালো। জিকোকে ভালো করে পরীক্ষা করে দেখে বলল, তেমন কিছু হয়নি, এক্ষুনি সেন্স চলে আসবে। সে চট করে জিকোর কাটা জায়গায় ব্যান্ডেজ বেঁধে দিল। তারপরেই প্রথম ঝুমঝুমির দিকে তাকিয়ে একটু হাসলো। তুমি তো দেখছি সাংঘাতিক, রাগ করলে আমাকেও এমন করে মারবে নাকি? ঝুমঝুমির কাছে আর একটা কথাও জানতে চাইল না সে। গাড়িতে বাড়ির দিকে যেতে যেতে ঝুমঝুমিকে একটা হিরে বসানো আংটি দেখে তপব্রত বলল, পিসিকে বলবে এই আংটিটা পছন্দ করতে আমার সাথে বেরিয়েছিলে, কেমন? ঝুমঝুমির ভীষণ ভালো লাগছে। গোমরামুখো লোকটা নেহাত খারাপ নয়। তার খুব ইচ্ছে করলো আজ কাল রাতেই লোকটার কাছে তার সবটুকু সমর্পণ করতে। বন্ধুরা, ঝুমঝুমি গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো। গলার ভয়েস এখনো পর্যন্ত সম্পূর্ণ ঠিক হয়নি, আপনারা শুনেই বুঝতে পারবেন। তাহলে কমেন্টস করে জানাবেন এবং আপনজনদের মধ্যে গল্পটি শেয়ার করে দেবেন। আজ আসি, নমস্কার।